হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাস তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। ওয়ান্স অ্যাগেইন আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করছি তারই একটা কন্টিনিউয়েশন। আজকের ক্লাসে আমরা ওয়ান্স অ্যাগেইন 50 কোশ্চেন্সের একটা সেট নিয়ে এসেছি। তো যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কমন এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু পিজি ইংলিশ 2021। তো এটা 2021-এ কন্ডাক্ট হওয়া একটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপার। তো আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব তোমাদের সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ এটা তোমাদের খুব হেল্পফুল হবে, কারণ এখানে আলোচনা করা কোশ্চেনগুলো তোমাদের খুবই কমন পড়ছে, যেটা আমি দেখতে পাচ্ছি এন্ট্রান্সে। আর এন্ট্রান্সে এই বেসিক লেভেলেরই কিছু প্রশ্ন আসে, যেগুলো তোমাদেরকে পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে পুরো মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আর আমি আশা রাখছি যে তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করছো এবং ধীরে ধীরে, স্লোলি বাট স্টিডিলি ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি স্মার্টলি ফর ইউর এন্ট্রান্স প্রিপারেশন। তো তোমাদেরকে ধীরে সুস্থে এখন থেকেই পড়াশোনাটা হালকা করে শুরু করে দিতে হবে। আমরা তো সঙ্গে রয়েছি, বিভিন্ন ফ্রি ক্লাস প্রতিদিনই আনার চেষ্টা করছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের সাথে। আর আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি যে যদি কোনো রকমভাবে তোমাদের কোনো ক্র্যাশ কোর্স লঞ্চ করা যায় এই এন্ট্রান্স রিলেটেড, তাহলে আমরা তোমাদেরকে ইনফর্ম করব। তোমরা উইথাউট এনি হেজিটেশন জয়েন করতে পারো আমাদের সাথে, যার ফিসটা খুবই অল্প পরিমাণ রাখা হবে এবং তোমাদের জন্য টাইম স্লট থাকছে 4 মাসের জন্য। আমরা একটা প্ল্যান করছি, যদি সম্ভব হয় তাহলে আমরা পরীক্ষার আগের 4 মাস একটা প্রিপারেশন তোমাদেরকে করাবো। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা ফার্দার স্টেপস নেব। তোমরা তো ক্লাসগুলো করছো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে হাউ হেল্পফুল ইট ইজ। ওকে, আর ইউ ক্যান ডিফেন্ড আস উইথাউট এনি হেজিটেশন। ওকে, তাহলে আজকের একদম প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রথম প্রশ্নে বলছে যে হোয়াট ইজ দ্য স্টাডি অফ পোয়েটিক মিটার অ্যান্ড ফর্ম কল্ড। অর্থাৎ আমরা কবিতা পড়ি, তো সেই কবিতাতে যে মিটার থাকে, ওকে, মিটার থাকে, বিভিন্ন রাইমিং স্কিমে লেখা হয়, রাইমিং প্যাটার্নে লেখা হয়। তো সেই যে স্টাডি করা হয়, অর্থাৎ রাইমিংটাকে, পোয়েটিক মিটারটাকে যে যেখানে স্টাডি করা হয় ওইটাকে আমরা কি বলি। আচ্ছা, এখানকার এই কোশ্চেন সেটের অপশনগুলো একটু অন্য রকমের, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো যেটা সঠিক উত্তর হবে আমি তোমাদের পাশেই ওটা দিয়ে দেব, টিক মার্ক লাগিয়ে দেব, তোমরা ওইভাবেই দেখে নিতে পারো। আচ্ছা, আমরা তো প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা যদি জেনে থাকো তাহলে প্রথমে কি করবে, প্রশ্নগুলোর উত্তর মনে মনে সিলেক্ট করে নাও। দেন আমি যে উত্তরটা বলছি ওটাকে দেখে নিও, এবং তারপরে আমি যে এক্সপ্লেনটা, যদি কোনো প্রশ্নের এক্সপ্লেনেশন দিই, ওইটা তোমরা ফলো করো। দেন আই থিঙ্ক it will be more memorized in your mind for longer time. Okay, going to question number first. What is the study of poetic meter and form called? অর্থাৎ আমরা পোয়েটিক মিটার নিয়ে যে শাখায় আলোচনা করে থাকি ওটাকে আমরা কি বলি? ইজ ইট ইউলজি, টাউটোলজি, রেটোরিক অর প্রসৌডি? আচ্ছা, আমরা ইউজিতে, তোমরা যারা গ্র্যাজুয়েশনে ছিলে তোমরা নিশ্চয়ই রেটোরিক বা প্রসোডির সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল আশা করি। তো সেখানে আমরা রেটোরিক বলতে ফিগার অফ স্পিচকে দেখেছিলাম। আমরা যখন কোনো কবিতা পড়ি, কোনো পোয়েম পড়ি, তার ভেতরে কবিতাটাকে সুন্দর করে সাজিয়ে লেখানো থাকে, সাজানো গোছানো থাকে রেটোরিকের মাধ্যমে। আমরা যেমন গয়না পরি না, গয়না পরি কিসের জন্য? নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। রেটোরিকও তেমনি একটা, লেখার মধ্যে রেটোরিক ইউজ হয় লেখাটাকে আরো সুন্দর করে গড়ে তোলানোর জন্য। তো এটা তো পোয়েটিক মিটারের জন্য হচ্ছে না, স্টাডি অফ পোয়েটিক মিটার নিশ্চয়ই নয়। তো রেটোরিকটা এখানে হবে না, অর্থাৎ রেটোরিক অপশনটা ভুল হচ্ছে, টাউটোলজি হবে না, ইউলজিও নয়, বাট প্রসোডি। তোমরা নিশ্চয়ই আয়াম্বিক, পেন্টামিটার, অ্যানাপেস্ট, ড্যাকটাইল এইসব নাম শুনেছ বিভিন্ন
মিটারকে স্ক্যানসন বলে ওটাকে, করার ফলে যে রাইমিং স্কিমটা দাঁড়ায়। তো উত্তর বি অর্থাৎ প্রসডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বোঝা গেল আশা করি যে হোয়াট ইজ দ্য স্টাডি অফ পোয়েটিক মিটার অ্যান্ড ফর্ম কল্ড? ইট ইজ কল্ড প্রসডি। গোয়িং টু কোশ্চেন নাম্বার 2, ডার্জ ইজ আ পিস অফ মিউজিক হুইচ সুইটস টু, অর্থাৎ ডার্জ হচ্ছে গিয়ে এক ধরনের মিউজিকের ভাগ, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ইটস এ ওয়ান কাইন্ড অফ মিউজিক পিস। ওকে, তো এই ডার্জ বলতে আমরা কি বুঝি? ম্যারেজ, চাইল্ড বার্থ, ফিউনেরাল অর অল অফ দিজ। আচ্ছা, এবার হয়তো তোমরা কেউ কেউ ডার্জটা কেউ শুনে থাকবে, আবার কেউ হয়তো শোনোনি, বাট আই শিওর যে তোমরা কেউ এলিজি ওয়ার্ডটা নিশ্চয়ই শুনে থাকবে। এলিজি কথার অর্থ হচ্ছে গিয়ে মর্নফুল মিউজিক, মর্নফুল মিউজিক, তাই তো? তাহলে একজন কবি কখন এলিজি লেখেন? যখন তার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান কেউ মারা যান, তখন তিনি ওই এলিজিটা লেখেন ওনাকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য। সিমিলারলি ডার্জটাও ওই এলিজিরই একটি ভাগ। তো এলিজিটা মেনলি লেখা হয় ফিউনারাল সং হিসেবে আমরা ডার্জকে ধরতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যারেজ হবে না, চাইল্ড বার্থ তো হবেই না, বাট ফিউনারাল। সো ডার্জ is a piece of music which suits to funeral. So option 3 is right here. বোঝা গেছে আশা করি। তাহলে ডার্জ কথার অর্থ হচ্ছে গিয়ে তোমরা বাংলাতে মনে রাখতে পারো যে শোকগাথা, যেটাকে আমরা বলছি শোকগীতি। বোঝা গেছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে বলছে হুইচ টার্ম ডিনোটস দ্য ফাইনাল রেজলিউশন অফ অল কনফ্লিক্টস ইন দ্য লাস্ট অ্যাক্ট অর সিন অফ আ প্লে, অর্থাৎ কোনো প্লে, কোনো প্লে বা ড্রামার লাস্ট সিনটা কিভাবে, যখন ওটা রিজলিউশন অর্থাৎ ফাইনাল রেজলিউশন অর্থাৎ তার সঠিক সমাপ্তি ঘটছে, ওকে, যে কনফ্লিক্টটা, বিভিন্ন ড্রামা শেষের দিকে আমরা কি দেখতে পাই যে কোনো প্লের শেষের দিকে একটা হ্যাপি এন্ডিংয়ের দিকে এগোয়। তো অনেক সময় অনেক স্টোরি থাকে যেগুলো হ্যাপি এন্ডিংয়ের দিকে এগোয় না, বাট এই যে ফাইনাল রেজলিউশন অফ অল কনফ্লিক্ট, তাই না, এই যে ফাইনাল রেজলিউশনটা হয় শেষের দিকে, তো ওইটাকে আমরা প্লেতে কি বলি? ডিনাউনমেন্ট, এপিলগ, পোয়েটিক জাস্টিস অর প্রলগ। এটাকে কিন্তু আমরা বলে থাকি ডিনাউনমেন্ট। ওকে, তাহলে ফাইনাল রেজলিউশন অফ অল কনফ্লিক্টস ইন লাস্ট অ্যাক্ট অর সিন অফ আ প্লে ইজ নোন অ্যাজ ডিনাউনমেন্ট। সো অপশন first is right here, and we have completed 3 questions in this set. Going to question number 4, the term epiphany, very important, epiphany was coined by, once again very important questions, that the term epiphany was coined by whom? তোমাদেরকে বলতে হবে এপিফেনি বলে এই টার্মটা কে কয়েন করেছেন। অ্যাল্ডাস হাক্সলে, জিবি শ, জেমস জয়েস অর হেনরি জেমস। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে এটা বলি, এপিফেনি কথার অর্থ কি? আচ্ছা, এপিফেনি কথাটা আমি বুঝিয়ে দিই তোমাদেরকে। ধরো তোমরা যদি কেউ গেম অফ থ্রোনস দেখে থাকো, এই ওয়েব সিরিজটা, তাহলে হয়তো তোমরা দিকে লাস্টে তোমরা একটা রেজলিউশন দেখতে পাবে যে ওখানে জন স্নো বলে একজন ক্যারেক্টার রয়েছেন, যিনি প্রকৃতপক্ষে ডিনেরিয়াস টার্গেরিয়ানেরই বংশধর আর কি। তো যেটা পুরো ওয়েব সিরিজটা ধরে জন স্নো বলে যে ক্যারেক্টারটা, ও কিন্তু জানে না যে সে ওই ডেনেরিয়াস টার্গেরিয়ান বলে যে টার্গেরিয়ান ফ্যামিলি রয়েছে ওদেরই বংশের একজন লোক। তো একদম লাস্টের দিকে ওর কাছে ওইটা রিভিল হয়, অর্থাৎ সাডেন রিয়েলাইজেশন হয় যে সে টার্গেরিয়ান ফ্যামিলির একজন লোক। সো স্টোরিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনা দেখে থাকি, যেখানে আমরা লক্ষ্য করি যে আমরা অনেক দিন পর্যন্ত একটা মিসকনসেপশন নিয়ে থাকি, যেটার একটা ফাইনাল রেজলিউশন ঘটে, একটা সাডেন রিয়েলাইজেশন ঘটে আমাদের, যে আমরা জিনিসটা এতদিন ভুল জানতাম। তো সাডেন যেই মুহূর্তে তোমার মধ্যে একটা রিয়েলাইজেশন ঘটছে, ওইটাকে বলা হচ্ছে এপিফেনি। অর্থাৎ এপিফেনি কথার অর্থ হচ্ছে গিয়ে সাডেন
রিয়েলাইজেশন। ওকে, এই টার্মটা কার দেওয়া? এটা দেওয়া জেমস জয়েসের। সো অপশন সিক্স, অপশন থ্রি ইজ রাইট হেয়ার। তোমরা যদি কেউ জেমস জয়েসের অ্যারাবি পড়ে থাকো তাহলে ওখানে লক্ষ্য করবে ওই যে চাইল্ড প্রোটাগনিস্ট যে ছিল, ওর যখন একদম গল্পের শেষে গিয়ে বাজারে পৌঁছচ্ছে তখন তার এপিফেনি ঘটছে। কি এপিফেনি ঘটছে? যে ততক্ষণে বাজারটা বন্ধ হয়ে গেছে। এই যে সাডেন রিয়েলাইজেশন বলে একটা ঘটনা ঘটছে, এটাকেই আমরা এপিফেনি বলি। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। হুইচ ফর্ম অফ নভেল কন্টেইনস এ এক্সচেঞ্জ অফ লেটার্স বিটুইন ক্যারেক্টার্স? অর্থাৎ আমরা নভেলের বিভিন্ন ভাগ জানি, ওই নভেলের ভাগের মধ্যে এখানে জানতে চেয়েছে যখন নভেলের ক্যারেক্টারেরা তারা নিজেদের ভেতরে লেটার্স অর্থাৎ চিঠিপত্র বিনিময় করে, তখন ওটাকে আমরা কি বলি, কি ধরনের নোভেল বলে থাকি? আচ্ছা, তোমরা যদি আগের 4-5টে ক্লাস করে থাকো তাহলে ডেফিনেটলি এর উত্তরটা জানবে, কারণ আমি কোনো একটা প্রশ্নের সেটে আমি বলেছিলাম যে যখন ক্যারেক্টারেরা বিভিন্ন চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে তাদের এই নভেলটার প্লট তৈরি হয়, তখন আমরা ওটাকে বলি এপিস্টোলারি নভেল। তো এপিস্টেল থেকেই এপিস্টোলারি এসেছে, আর লেটার্স, এপিস্টেল মানে লেটার। সো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি পিকারেস্ক, স্ট্রিম অফ কনসাসনেস এগুলো হবে না। ওকে, বোঝা গেল আশা করি। এই এপিস্টোলারি ফর্ম কার কার লেখায় আমরা দেখতে পেয়েছি? হেনরি ফিল্ডিং, তার লেখাতে আমরা এপিস্টোলারি ফর্ম দেখতে পেয়েছি। স্যামুয়েল রিচার্ডসনের পামেলা বলে একটা নভেল আছে, ওইখানেও আমরা দেখতে পেয়েছি এপিস্টোলারি ফর্মে লেখা। তোমরা যদি কেউ ফ্র্যাঙ্কেনস্টাইন পড়ে থাকো, ওখানে ডেফিনেটলি লক্ষ্য করবে যে ওটাও একটা এপিস্টোলারি ফর্মে লেখা। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, এটা ফিগার অফ স্পিচ থেকে একটা প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে। লাভিং হেট ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ লাভিং হেট এটা কিসের এক্সাম্পল? মেটাফোর, ইমেজারি, হাইপারবোল আর অক্সিমোরন? আচ্ছা, তাহলে তোমরা একটু ভাবো এটা। আচ্ছা, এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হওয়ার আগে আমি তোমাদের বলে রাখি এটার বিষয়ে। দেখো, এখানে দুটো কন্ট্রাস্টেড ওয়ার্ড, লাভিং অ্যান্ড হেট। লাভ তার অপোজিট হেট, ভালোবাসা, ঘৃণা করা। দুটো ওয়ার্ড একদম পাশাপাশি বসেছে, তাই না? এই ধরনের এক্সাম্পলগুলোকে কি বলে? অক্সিমোরন। দুটো কন্ট্রাস্টেড ওয়ার্ড placed side by side and create a meaningful sentences. So here option 4 is right, and this sentence is an example of oxymoron. বোঝা গেল? যাচ্ছি কোশ্চেন নাম্বার 7। দ্য টার্ম দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড, এই যে থিয়েটার অফ অ্যাবসার্ড বলে যে টার্মটা রয়েছে, এইটা ওয়াজ ফিলোসফিক্যালি বেসড অন, অর্থাৎ কোন ফিলোসফিক্যাল অথারের লেখা থেকে বেস্ট করে তৈরি। আমরা থিয়েটার অফ অ্যাবসার্ড আমরা স্যামুয়েল বেকেটের ওয়ার্কসকে দেখি, ওটা ফ্রান্স কাফকার মেটামরফোসিস বলে একটা ওয়ার্কস আছে। ওকে, এছাড়া রাইনোসোরাস বলে একটা ওয়ার্কস আছে, যেগুলো থিয়েটার অফ অ্যাবসার্ডের এক্সাম্পল। অ্যাবসার্ডিটি, দ্য হোল প্লট ইজ ফ্র্যাগমেন্টেড, দ্য ক্যারেক্টার্স আর টকিং ফ্র্যাগমেন্টেড থিংস, হ্যাঁ, লুজ টকিং। তো কথার মধ্যে কোনো মিল নেই, প্লটের মধ্যে কোনো মিল নেই। তো এই যে থিয়েটার অফ অ্যাবসার্ডিটি, এইটা একজন ফিলোজফারের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়ে এসেছে। আমাদেরকে বলতে হবে কে সেই অথার, যার লেখা থেকে এসেছে। দ্য মিথ অফ সিসিফাস, দ্য ব্যালকনি, পিং পং আর ডেকামেরন। আচ্ছা, আমি বলে দিই তোমাদের সঠিক উত্তর হবে মিথ অফ সিসিফাস। আচ্ছা, মিথ অফ সিসিফাসের একটা মিথ রয়েছে, মাইথোলজি, যেটা গ্রিক মাইথোলজিতে হয়েছে কি, যে সিসিফাস বলে একজন ক্যারেক্টার ছিলেন। উনি সম্ভবত কোনো একটা কার্সড অর্থাৎ অভিশাপ পাবেন, যেখানে তার কাজ ছিল যে এইরকম একটা পাহাড় থাকবে, ওই পাহাড়ের উপরে তাকে একটা স্টোন, এইরকম একটা স্টোন বল থাকবে, যেটা তাকে তুলে নিয়ে যেতে হবে। ওকে, তাকে তুলে নিয়ে যেতে হবে। তো তিনি কি করবেন? সিসিফাসের কাজটা ছিল সে প্রথমে ওটাকে তুলে নিয়ে যাবে উপরে, এবং উপরে তুলে নিয়ে যাওয়ার সাথে সাথে ওটা আবার নিচে পড়ে যাবে। তার কাজ থাকবে নিচ থেকে আবার ওটাকে তুলে নিয়ে যাওয়া উপরে, সেটা আবার নিচে পড়বে। তো এই কন্টিনিউয়াস প্রসেসটা এরকম চলতে থাকবে। এটাই ছিল সিসিফাসের একটা স্টোরি।
যেটাকে আমরা মিথ অফ সিসিফাস বলে থাকি আর কি। তো এই মিথটা থেকে আমাদের জীবনটাকে এরকমভাবে তুলনা করা যায় যে দেয়ার ইজ নাথিংনেস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে সত্যি কথা বলতে তো কিছুই নেই। হ্যাঁ, আমরা জাস্ট একটা মোহ মায়ার মধ্যে বেঁচে আছি, তাই না? লাইফটা টোটালি অ্যাবসার্ড থিং। তো এইরকম যে কনসেপ্টগুলো নিয়েই দ্য মিথ অফ সিসিফাস লেখা, এবং এই মিথ অফ সিসিফাসের লেখক হলেন অ্যালবার্ট ক্যামিউ। অ্যালবার্ট ক্যামিউ। ওকে, বোঝা গেল। যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। হু ইজ কনসিডার্ড আ প্রমিনেন্ট নেম ইন দ্য থিওরি অফ ডিকনস্ট্রাকশন? আচ্ছা, থিওরি থেকে এটা একটা প্রশ্ন, যেটা একদম ওয়ান লাইনার দিয়েছে। আর থিওরিতে তোমাদের খুব ডিপে যাওয়া দরকার নেই, কোন থিওরির সাথে কোন অথারের অ্যাসোসিয়েটেড। ইউ হ্যাভ টু জাস্ট রিমেম্বার দোজ critics' name. Similarly, here the question shows that who is considered a prominent name in the theory of deconstruction, অর্থাৎ ডিকনস্ট্রাকশনের একজন গুরুত্বপূর্ণ ক্রিটিক্সের নাম আমাদেরকে বলতে হবে। জ্যাক ডেরিডা, লেভি স্ট্রস, জ্যাক লাকা আর শসার। এটার সঠিক উত্তর হবে জ্যাক ডেরিডা, যিনি ছিলেন একজন ডিকনস্ট্রাকশনিস্ট। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 9। Who said that the relationship between the signifier and the signified is arbitrary? অর্থাৎ এখানে চারজন ক্রিটিক্সের মধ্যে কে বলেছিলেন, এই কথাটা বলেছিলেন যে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সিগনিফায়ার অ্যান্ড দ্য সিগনিফাইড ইজ আরবিটারি? এই কনসেপ্টটা কে দিয়েছেন? ফার্দিনান্দ দি সসার, জেমস রোমান জেকবসন, রোলা বার্থ, পল ডিম্যান। এটাও কিন্তু একটা থিওরির প্রশ্ন। আচ্ছা, এই সিগনিফায়ার আর সিগনিফাইড এই ঘটনাটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সিগনিফায়ার জিনিসটা কি? সাপোজ তোমাকে এখানে লেখা থাকলো অ্যাপেল, বল অ্যান্ড ক্যাট। এইবার একটা জিনিস ভাবো তো, অ্যাপেল বলার সাথে সাথে আমি যখনই অ্যাপেল কথাটা বললাম, তুমি যেই শুনলে, তোমার মনের মধ্যে কি কোনো একটা ছবি ফুটে উঠেছে? একটা অ্যাপেলের ছবি নিশ্চয়ই ডেফিনেটলি মনের মধ্যে আসছে। সিমিলারলি বল যখন বলছি, তখন তোমার মনের মধ্যে কিছু না কিছু একটা বলের ছবি মাথায় আসছে। ক্যাট বলার সাথে সাথে সেরকম একটা ছবি আসছে। তো কোনো লেখা, এই যে লেখাগুলো লেখা আছে সিম্পল, এইটাকেই বলা হয় সিগনিফায়ার। বাট এই অ্যাপেল বলার সাথে সাথে তোমার মনের মধ্যে যে ছবিটা তৈরি হচ্ছে, ওটাকে বলা হয় সিগনিফাইড। তাহলে কোনো লেখা, ওটা হচ্ছে সিগনিফায়ার, বাট এর পেছনে যে ছবিটা ফুটে উঠছে, ওটাকে বলা হচ্ছে সিগনিফাইড। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এটার একটা সঠিক আরও খুব ইজি এক্সাম্পল হচ্ছে, nowadays we are using Facebook, Insta, or you can say WhatsApp, তাই না? তো সেখানে আমরা বিভিন্ন ইমোজি ইউজ করি। তো ধরো তুমি কখনো রেগে আছো, তুমি ওখানে তুমি লিখে দেখাচ্ছ না যে আমি রেগে আছি, ওই জায়গাটায় তুমি ইউজ করলে একটা রেড হট এরকম মাথা যে রেগে আছে একটা ইমোজি, জাস্ট সিম্পল ওইটা পুট করে দিলে, ইভেন সেন্ডও করলে, তখন তুমি লক্ষ্য করবে ওইখানে কিন্তু এই সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইডটা কাজ হয়ে গেল। কীরকম? তুমি যে ইমোজিটা ইউজ করলে, জাস্ট ইমোজিটা, ওইটা হচ্ছে কি সিগনিফায়ার। ও সিগনিফাই করছে, কি সিগনিফাই করছে? সিগনিফাই করছে যে তুমি এখন রেগে আছো, তাই না? তোমার রাগটাকে সিগনিফাই করছে ওইটা। তাহলে সিগনিফায়ার হচ্ছে ওই সিম্বলটা, আর সিগনিফাইড কোনটা? তোমার বিহাইন্ড, যে পেছনে, এটার পরে, অর্থাৎ সেটা যেটা বোঝাতে চাইছে ওইটা। আশা করি তোমাদের সিগনিফায়ার এবং সিগনিফাইডের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে এর উত্তর যেটা দাঁড়াচ্ছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 9-এর সঠিক অ্যান্সার যেটা হবে, ওটা ফার্দিনান্দ দি সসার, রোমান জেকবসন, রোলা বার্থ, পল ডিম্যান। এটা সঠিক উত্তর হবে ফার্দিনান্দ দি সসার। তিনিই প্রথম এই কনসেপ্টটি দিয়েছিলেন। গোয়িং টু কোশ্চেন নাম্বার 10। Who among the following names is not associated with post-colonial criticism? তো এখানে এটাও একটা থিওরির কোশ্চেন, যেখানে বলছে যে পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম যেটা রয়েছে, এখানে চারজন ক্রিটিক্সের নাম দেওয়া রয়েছে, এবং এনাদের মধ্যে কে অ্যাসোসিয়েটেড নন, তাকে আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে। এডওয়ার্ড সেইদ, রোমান জেকবসন, হোমিকে ভাবা এবং গায়ত্রী স্পিভাক। তো এডওয়ার্ড সেইদ,
হোমি কে ভাবা এবং গায়ত্রী স্পিভাক এনার সকলেই কিন্তু পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজমের সাথে যুক্ত ছিলেন। বাট রোমান জ্যাকবসন ইনি রাশিয়ান ফর্মালিজমের সাথে যুক্ত। রাশিয়ান ফর্মালিজম বলে একটা কনসেপ্ট রয়েছে থিওরির, এই ক্রিটিক্স হচ্ছেন ওইখানকার। তো স্বাভাবিকভাবেই এই অপশনটা সঠিক হবে এবং রোমান জ্যাকবসন পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজমের সাথে যুক্ত নন। যাচ্ছি কোশ্চেন নাম্বার 11, who said a book should help us either to enjoy life or to endure it? আচ্ছা, এখানে একটা কোটেশন দেওয়া রয়েছে একজন অথারের, আমাদেরকে বলতে হবে এটা কে বলেছেন। আলেকজান্ডার পোপ, ফ্রান্সিস বেকন, ডক্টর জনসন আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, এটা যেহেতু আ বুক, তো আমরা অফ স্টাডিজের একটা লাইন দেখতে পাচ্ছি যেটা ফ্রান্সিস বেকনের লেখা। যাচ্ছি কোশ্চেন নাম্বার 12, ডেথ অফ দ্য অথার ইজ এন এসে রিটেন বাই, অর্থাৎ ডেথ অফ অ্যান অথার বলে যে এসেটা রয়েছে এটা কার লেখা। আচ্ছা, এটাও কিন্তু থিওরির একটা প্রশ্ন। আর ডেথ অফ দ্য অথার এটা লিখেছেন রোলা বার্থ, মিশেল ফুকো, জ্যাক লাকা, জুলিয়া ক্রিস্তেওয়া। ডেথ অফ দ্য অথার লেখক হলেন রোলা বার্থ। সো অপশন 1 এখানে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, ইন হুইচ অফ হার ওয়ার্ক ভার্জিনিয়া উলফ হ্যাজ সেড লাইফ ইজ নট এ সিরিজ অফ গিগ ল্যাম্পস বাট এ লুমিনাস হ্যালো, আ সেমি ট্রান্সপারেন্ট এনভেলপ। অর্থাৎ ভার্জিনিয়া উলফের একটা কোটেশন দেওয়া রয়েছে, এরকম একটা কোটেশন, এই কোটেশনটা কিন্তু ইম্পর্টেন্ট কোটেশন। লাইফ ইজ নট এ সিরিজ অফ গিগ ল্যাম্প বাট এ লুমিনাস হ্যালো, আ সেমি ট্রান্সপারেন্ট এনভেলপ। এইটা তার কোন বই থেকে নেওয়া? মিসেস ডালাওয়ে, মডার্ন ফিকশন, আর রুম অফ ওয়ান্স ওন, আর টু দ্য লাইট হাউস। এবং এটার সঠিক উত্তর হবে আর রুম অফ ওয়ান্স ওনের একটা লাইন। ওকে, আচ্ছা, তোমরা এই লাইনটা একটু মনে রাখার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন, হু কয়েন্ড দ্য টার্ম স্ট্রিম অফ কনসাসনেস? অর্থাৎ স্ট্রিম অফ কনসাসনেস এই টেকনিকটা, এইটা কে প্রথম কয়েন করেছেন? সিগমন্ড ফ্রয়েড, হেনরি জেমস, উইলিয়াম জেমস আর কার্ল ইউং। এর সঠিক উত্তর হবে উইলিয়াম জোন্স। উইলিয়াম জেমস, যিনি একজন আমেরিকান রাইটার, তিনি তার প্রিন্সিপাল অফ সাইকোলজি বলে একটা ওয়ার্কস রয়েছে, ওইখানেই তিনি স্ট্রিম অফ কনসাসনেস এই টার্মটা ইনভেন্ট করেছেন। যাচ্ছে কোশ্চেন নাম্বার 15, হাউ মেনি সনেটস ওয়ার কম্পোজড বাই শেক্সপিয়ার? অর্থাৎ শেক্সপিয়ারের লেখা সনেটের সংখ্যা কটি? 154, 155, 156 or 157? অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ 154। তো আমরা সকলেই জানি যে শেক্সপিয়ার 154খানা সনেট লিখেছিলেন, যার মধ্যে প্রথম 1 থেকে 127খানা তিনি তার ফ্রেন্ড মিস্টার WH এর জন্য লিখেছেন বা তিনি তাকে ডেডিকেট করেছেন, এবং নেক্সট বাকি যেগুলো অর্থাৎ 28 থেকে বাকি 154 পর্যন্ত যে সনেটগুলো রয়েছে ওগুলো তিনি তার ডার্ক লেডির জন্য, সেগুলো ডার্ক লেডিকে ডেডিকেট করেছেন। আশা করি বোঝা গেছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 16, ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস হু আটার্স দ্য ফেমাস কোয়ালিটি অফ মার্সি স্পিচ? তো এটা কিন্তু মার্চেন্ট অফ ভেনিসের ওয়ান অফ দ্য ফেমাস লাইন, এইটা কে বলেছেন? অর্থাৎ কোয়ালিটি অফ মার্সি এইটা কোন ক্যারেক্টারের মুখনিসৃত? বোসানিও, জেসিকা, পোর্শিয়া আর অ্যান্টোনিও? এটার সঠিক উত্তর হবে পোর্শিয়া। যাচ্ছি কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্লে বাই শেক্সপিয়ার? অর্থাৎ অপশনের মধ্যে যে 4টে প্লের নাম দেওয়া রয়েছে এটার মধ্যে কোনটা শেক্সপিয়ারের লেখা নয়? রিচার্ড দ্য সেকেন্ড, হেনরি দ্য ফোর, হেনরি দ্য ফিফথ অ্যান্ড এডওয়ার্ড দ্য সেকেন্ড? এটার সঠিক উত্তর হবে এডওয়ার্ড দ্য সেকেন্ড। সো অপশন 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। কেন সেকেন্ড? এডওয়ার্ড দ্য সেকেন্ড এটা ক্রিস্টোফার মার্লোর লেখা, তাই না? তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 18, কি আছে দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এলিজি
অন অ্যাডওয়ার্ড কিং। অ্যাডওয়ার্ড কিং এনার উদ্দেশ্যে লেখা এলিজি নাম কি? এই কোশ্চেনটাও ওয়ান্স এগেইন, মানে আমি যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যাটেম্প্ট করলাম তার মধ্যে প্রত্যেকটা এক্সামেই আমি এই প্রশ্নটাকে পেয়েছি। ওকে, তো আই থিঙ্ক এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এন্ট্রান্সের পার্সপেক্টিভ থেকে। আচ্ছা, এটা বলা যেতে পারে কি যে তোমরা যদি আগের ক্লাস করে থাকো তাহলে লক্ষ্য করবে আমি আগেই বলেছি এডওয়ার্ড কিং ফ্রেন্ড ছিলেন জন মিল্টনের, এবং এডওয়ার্ড কিং মারা যাওয়ার পর মিল্টন তাকে ডেডিকেট করে এই এলিজিটা লিখেছিলেন। এলিজিটার নাম কি? এলিজিটা হচ্ছে গিয়ে লিসি ড্যাশ। সো অপশন 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, Dryden's All for Love is a blank verse tragedy, love comedy, historical novel, none of these. আচ্ছা, ড্রাইডেনের অল ফর লাভ হচ্ছে গিয়ে একটা হিরোইক ট্র্যাজেডি। অল ফর লাভ এটা অ্যাডাপ্টেড হয়েছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে, আর এটা সঠিক হয়ে যায়, উত্তর হবে অপশান এ, ব্ল্যাঙ্ক ভার্স ট্র্যাজেডি। আচ্ছা, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 20। In Aristotle's Poetics, we read that it is the imitation of an action that is complete and whole, and of a certain magnitude, having a beginning, a middle, and an end. What is it? অর্থাৎ অ্যারিস্টটল তার পোয়েটিক্সে এই ডেফিনেশনের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? ট্র্যাজেডিকে বলেছেন, এপিকের ডেফিনেশন এটা, পোয়েট্রির ডেফিনেশন, অর ফার্স? এটা সঠিক উত্তর হয়ে যাবে ট্র্যাজেডি। আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সে ট্র্যাজেডির ডেফিনেশন দেখতে পাই, এবং ডেফিনেশন হিসেবে এইখানেই এই হাইলাইটেড করা অংশটাই কিন্তু ট্র্যাজেডির ডেফিনেশন। এবং ট্র্যাজেডির সংজ্ঞা দিতে গিয়ে অ্যারিস্টটল এই কথাটা বলেছেন, ইট ইজ দ্য ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ কমপ্লিট অ্যান্ড হোল অ্যান্ড অফ এ সার্টেন ম্যাগনিটিউড হ্যাভিং এ বিগিনিং, আ মিডল অ্যান্ড এন এন্ড। আচ্ছা, এই ডেফিনেশনগুলো তোমরা, আমি এটাকে এক্সপ্লেন করতে পারি, বাট এই মুহূর্তে করছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর তোমরা যখন পিজিতে গ্র্যাজুয়েশন চলবে তোমাদের, তখন তোমরা এই ট্র্যাজেডির সম্পর্কে যখন আলাদা করে করে তোমাদের সিরিয়াস সেমিস্টার থাকবে, তোমরা ওখানেই ভালো করে পড়ে নিও। জাস্ট এখন একটু বেসিক জেনে রাখো ট্র্যাজেডির সম্পর্কে। এইরকম একটা কোটেশন অ্যারিস্টটল তার পোয়েটিক্সে বলেছেন। কোশ্চেন নাম্বার 21, ইন ডিফোজ রবিনসন ক্রুশো রেস্কিউ আ ম্যান ফ্রম দ্য ড্যাশ হুম হি নেমস ফ্রাইডে। রবিনসন ক্রুশো ড্যানিয়েল ডিফোর লেখা একটা নভেল, এবং এই নভেলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্জন আইল্যান্ডে রবিনসন ক্রুশো হারিয়ে যাবে, মানে সিপারেক্ট হয়ে পড়বে। অর্থাৎ ওইখানে হারিয়ে যাওয়ার পরে তার সাথে সেখানে কিছুদিন একা থাকার পরে তার সাথে মুলাকাত হবে একটা, অর্থাৎ সে একজন লোককে খুঁজে পাবে ফ্রাইডেতে, অর্থাৎ শুক্রবারের দিন সে একজনকে খুঁজে পাবে যাকে সে পরবর্তীকালে তার সাথে স্লেভ হিসেবে রাখবে। তো যেহেতু তাকে সে ফ্রাইডেতে খুঁজে পেয়েছিল তাই তার নাম রেখে দিবে ফ্রাইডে। তো আমাদেরকে বলতে হবে ওই ফ্রাইডে বলে যে স্লেভটা তার কাছে ছিল, তাকে সে কাদের হাত থেকে রক্ষা করেছিল? ওয়াইল্ড অ্যানিমালস, ক্যানিবালস, হোয়াইট ম্যান, সেলার। আচ্ছা, ক্যানিবাল মানে কি? ক্যানিবাল মানে হচ্ছে গিয়ে যারা মানুষ খায়, মানুষ খেকো। ওকে, আচ্ছা, এবারে রবিনসন ক্রুশোতে রবিনসন কিন্তু ওই ছেলেটাকে কিছু ক্যানিবালসদের হাত থেকে রেস্কিউ করেছিল। ওকে, বোঝা গেছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নভেল বাই রবিনসন ক্রুশো, ও সরি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নভেল বাই অলিভার গোল্ডস্মিথ? অর্থাৎ অলিভার গোল্ডস্মিথের লেখা নভেলের নাম বলতে হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, এখানে কিন্তু নভেল বলেছে। রবিনসন ক্রুশো, দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, সি স্টুপস টু কনকিওর, আচ্ছা, অ্যান্ড দ্য ডেজার্টেড ভিলেজ। দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ড
গোল্ডস্মিথের লেখা। সিস স্টপস টু কনকিওর, গোল্ডস্মিথের লেখা। দ্য ডেজার্টেড ভিলেজ, এটাও গোল্ডস্মিথের লেখা, বাট রবিনসন ক্রুসো গোল্ডস্মিথের লেখা নয়। আমরা রবিনসন ক্রুসোটাকে এলিমিনেট করছি। এরপর দেখছি দ্য ভিকার অফ ওয়েকফিল্ড। আচ্ছা, এই ভিকার অফ ওয়েকফিল্ড এটা কিন্তু একটা নভেল। ওকে, এই নভেলে এই নভেলে এটা হচ্ছে গোল্ডস্মিথের লেখা নভেল। দ্য ডেজার্টেড ভিলেজ এটা হচ্ছে গোল্ডস্মিথের লেখা একটা পোয়েম। ওকে, যাচ্ছে কোশ্চেন নাম্বার 23। দ্য টার্ম ব্যাথোস ফার্স্ট ইউজড বাই, অর্থাৎ এই ব্যাথোস বলে একটা টার্ম রয়েছে, এটা প্রথম কে ব্যবহার করেছেন? পোপ, শেক্সপিয়ার, আর্নল্ড, ড্রাইডেন। এটা প্রথম ব্যবহার করেছেন পোপ। ওকে, আচ্ছা, পোপ এটা কিন্তু স্যাটারাইজ করেছেন। লনজাইনাস বলে একজন রোমান ক্রিটিক ছিলেন, তাকে স্যাটায়ার করে তিনি এই ব্যাথোস ওয়ার্ডটা ইউজ করেছিলেন। কোশ্চেন নাম্বার 24 কি বলছে? হুইচ নভেল বিগিনস উইথ দ্য ফলোয়িং সেন্টেন্স? কোন বিখ্যাত নভেল এইরকম একটা লাইন দিয়ে শুরু হচ্ছে? ইট ইজ আ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজ দ্যাট আ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ। অর্থাৎ এটা চিরন্তন একটা সত্য, অর্থাৎ সকলের মেনে নেওয়া চিরন্তন সত্য যে আ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন, একজন সিঙ্গেল ম্যান তিনি যদি তার কপাল অর্থাৎ ভালো ভাগ্যবান হতে চান, হি মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ, তাহলে তার একটা তাহলে তার একজন ওয়াইফের দরকার। এটা মোস্ট ফেমাস লাইন। ওকে, তোমরা যারা ইউজিতে প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়েছো তারা অবশ্যই লক্ষ্য করে থাকবে এই লাইনটা। এটা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ওপেনিং লাইন, এবং এটা কিন্তু একটা আইরনি করে লেখা। ওকে, আইরনি করে লেখা। So option 4 is the right answer. Question number 25. In which poem occurs the line, "If winter comes, can spring be far behind?" তো আমরা এইটাকে বাংলায় এক ধরনের প্রবাদ বলে থাকি যে দুঃখের পরেই সুখ আসে। ওকে, বা ধরো চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, তাই না? যে সাইকেলের চাকা যেমন ঘোরে তেমনি আমাদের সুখ এবং দুঃখের চাকাও একই রকমভাবে ঘুরতে থাকে। ওকে, তো এটা ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা কোথাকার লাইন? এটা হচ্ছে গিয়ে পিবি শেলির লেখা একটা ওয়ার্কস, ওড টু নাইটিঙ্গেল, ওড টু দ্য অটাম, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, অর ওজাইমেন্ডিয়াস। এটা সঠিক উত্তর হয়ে যাবে ওড টু ওয়েস্ট উইন্ডের ওয়েস্ট উইন্ড। তো ওড টু ওয়েস্ট উইন্ডের লাইন হচ্ছে এই লাইনটা। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আশা করি তোমাদের ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে। যদি হেল্পফুল হয়, গিভ আস আ বিগ থামস আপ, প্লিজ শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস, ইয়োর কলিগস, তোমাদের সহপাঠী যারা আছে ওদেরকেও হেল্প করো। একটা কথা হচ্ছে গিয়ে তোমার জ্ঞান তোমার কাছে, তুমি যতটুকু ভালো করে পড়াশোনা করবে, যতটা পড়া অ্যাবজর্ব করতে পারবে একটা ভিডিও দেখে, এটা পুরোটাই ইওর এবিলিটি। বাট ইফ ইউ হেল্প সামওয়ান, হ্যাঁ, তুমি যদি কাউকে হেল্প করো, তোমার ওই পড়াটা কিন্তু তোমার ভেতর থেকে বেরিয়ে যাবে না। বা তুমি যদি এইটা কাউকে শেয়ার করো, বা তোমার কোনো পড়ার জ্ঞান তুমি কিছু তৈরি করেছো, তোমার কিছু রয়েছে, ওটা যদি তুমি শেয়ার করে দাও, ও শিখে বড় হয়ে যাবে, ও শিখে বেশি জেনে ফেলবে, এমনটা মোটেও হয় না। ওকে, তো আমাদেরকে একটু শেয়ার করার ব্যাপারটা একটু দেখতে হবে তোমাদেরকে। ওকে, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যেহেতু এখন তোমরা আর কলেজে থাকবে না, এরপরে পিজি হবে, হ্যাঁ, আর নিউ অ্যাটমসফিয়ার, ইউনিভার্সিটি, কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস, নিউ লাইব্রেরি রুম, হ্যাঁ, তখন একটা আলাদাই জগৎ। তো শেয়ারিং ব্যাপারটা ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা কেউ মিস করবে না এটা। আর ক্লাসগুলো রেগুলারলি ফলো করতে থাকো, আমরা চেষ্টা করছি নতুন নতুন টপিকস আরও নিয়ে আসার। এবং এই
তোমরা যেহেতু এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছ, এগুলো তো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করছি। আরও অনেক ইউনিভার্সিটির কোশ্চেন পেপার আমরা ধীরে ধীরে আলোচনা করব, যেগুলো থেকে তোমরা যদি প্রিপারেশন নাও, আমরা আশা রাখছি এখান থেকেই প্রশ্ন তোমাদের কমন আসতে পারবে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 26। ওয়ান হুজ tombstone ইন রোম ইজ ইনস্ক্রাইবড দ্য এপিট্যাফ। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এপিট্যাফ বলে একটা জিনিস। এপিট্যাফ জিনিসটা কি? আচ্ছা, ওয়ান হুজ tombstone অর্থাৎ কারো একজনের যে কবর আছে, সেই কবরের পাশে যে স্টোনগুলো রাখা থাকে, স্টোনগুলো বা পাথরের যে স্তম্ভগুলো বসানো থাকে, ওখানে লেখা রয়েছে হিয়ার লাইজ ওয়ান, অর্থাৎ এখানে একজন শুয়ে রয়েছে, হুজ নেম ওয়াজ রাইট ইন ওয়াটার, যার নামটা জলে লেখা। ওকে, তো এপিটাফ হচ্ছে এমন একটা জিনিস, সাপোজ এরকম ধরো বিভিন্ন গ্রেভইয়ার্ডে বিভিন্ন কবর থাকে, তাই না? ওই কবরের উপরে তোমরা দেখবে যে এখানে এরকম করে বড় করে একটা এই লেখা রয়েছে, একটা টুমস্টোন রয়েছে, এবং ওই স্টোনে নাম লেখা থাকে, এবং নাম লিখে লেখা থাকে যে রেস্ট ইন পিস, তাই না? রেস্ট ইন পিস বলে লেখা থাকে, এবং ওইখানে নাম লিখে তার নিচে তার ডেটটা দেওয়া থাকে, এবং এখানে বিভিন্ন ধরনের ফুল টুল এগুলো সব ছাড়ানো থাকে। তো এইটাকে বলা হয়, কি বলে? এপিটাফ। ওকে, এটাকে বলা হচ্ছে এপিটাফ। আর কার এপিটাফে এইটা লেখা রয়েছে যে হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রাইট ইন ওয়াটার। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে কিডস। কিডস কিন্তু জলে ডুবে মারা গেছিলেন, তাই তার গ্রেভে এইটা লেখা রয়েছে। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 27। হু মেড দ্য ক্রিপ্টিক রিমার্ক দ্যাট মিল্টন ওয়াজ অফ দ্য ডেভিলস পার্টি উইদাউট নোয়িং ইট? অর্থাৎ মিল্টন তার অজান্তেই শয়তানের দলে যোগ দিয়েছেন, এরকম একটা কথা কে বলেছেন মিল্টনের সম্পর্কে? কুপার, ব্লেক, আর্নল্ড, ডক্টর জনসন? এটা সঠিক উত্তর হবে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক তিনি তার ম্যারেজ অফ হ্যাভেন অ্যান্ড হেল বলে যে ওয়ার্কসটা রয়েছে, ওইখানে তিনি মিল্টনের সম্পর্কে এই কথাটা বলেছেন। এবার তোমরা বলবে কেন বলেছেন? আচ্ছা, আমরা তো ইউজিতে পড়েছি যে মিল্টনের প্যারাডাইস লস্টে একটা লং কোশ্চেন ছিল না, যে ক্যান উই কনসিডার স্যাটার্ন অ্যাজ এ হিরো? স্যাটার্নকে কি আমরা হিরো হিসেবে ধরতে পারি? ইয়েস, ইন ওয়ান পয়েন্ট অফ ভিউ উই রিড দ্যাট স্যাটার্ন ইন্সপায়ার্ড ইভ টু হিজ ওন টু হার ওন ডাউনফল, তাই না? একটা দিক থেকে আমরা যখন দেখেছিলাম যে স্যাটার্ন কিন্তু এভকে প্রমোট করেছিল ওই ফরবিডেন ফ্রুটটা খাওয়ার, স্যাটার্ন তো তাহলে এখানে ভিলেন। বাট তোমরা যদি একটু খতিয়ে দেখো জিনিসটাকে, তাহলে লক্ষ্য করবে প্যারাডাইস লস্টের ভেতরের দিকে স্যাটার্নকে মিল্টন একটা জায়গায় এমন একটা রোল দিচ্ছে যেখানে মনে হচ্ছে যে ইয়াস, সামহাউ স্যাটার্ন ইজ হিরো হেয়ার। আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য, হিরোইক বৈশিষ্ট্য স্যাটার্নের মধ্যে দেখতে পাচ্ছি। এইটার সম্পর্কেই ব্লেক বলেছেন যে মিল্টন of the devil's party without knowing it. Okay, so option 2 is the right here. Going to question number 28. In which poem Wordsworth wrote, "The child is the father of man"? অর্থাৎ আজকের শিশু কালকের পিতা, তাই না? এরকম একটা লাইন আছে, যেটা ওটা শেক্সপিয়ার, ওটা ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা লাইন। তোমাদেরকে বলতে হবে এটা কোন কবিতা থেকে নেওয়া। অপশন এ কি বলতে চেয়েছে? বলছে ওট ইন্টিমেশনস অফ ইনমর্টালিটি, দ্য প্রেলিউড, টিনটন অ্যাবে, অর মাই হার্ট লিভস আপ। আচ্ছা, এটার সঠিক উত্তর হয়ে যাবে মাই হার্টস লিভস আপ। ওইখানেই তিনি এই লাইনটার কথা বলেছেন। কোশ্চেন নাম্বার 29। তো আমাদের এখানে দুটো লিস্ট দিয়েছে, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হু ইজ দ্য অথার অফ হুইচ ওয়ার্কস। ওকে, লিস্ট 1-এ বলেছে নিজে মেজিকাইল, লিস্ট 2 কামালা দাস, লিস্ট 3 জয়ন্ত মহাপাত্র, এবং অপশন 4 এ কে রামানুজন। লিস্ট 2-তে বলা রয়েছে মাই গ্র্যান্ড মাদার্স হাউস, ইন্ডিয়ান সামার, লুকিং ফর এ কাজিন অন আ সুইং, পোয়েট লাভার, বার্ড ওয়াচার। এটা সঠিক উত্তর হবে কমলা দাস, যিনি মাই গ্র্যান্ড মাদার্স হাউস, নিজিম ইজিকেইল,
পোয়েট লাভার, বার্ড ওয়াচার, জয়ন্ত মহাপাত্র, ইন্ডিয়ান সামার, লুকিং ফর আ কাজিন অন আ সুইং, অর্থাৎ অপশন 4 সি। তো এখানে এই তিনটে অপশানই একই, এবং তোমরা যে কোনো একটা অপশান চুজ করে নিতে পারো। সো আমি ধরলাম এখানে অপশন বি ইজ রাইট হেয়ার। বাট আমি তোমাদের জন্য এটা এখানে দেখিয়ে দিয়েছি কোনটা কোন অথারের সাথে ম্যাচ খাচ্ছে। বোঝা গেছে আশা করি। কোশ্চেন নাম্বার 30, নেক্সট কোশ্চেন। ওয়ান্স এগেইন, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 আমাদেরকে কারেক্ট খুঁজে কোডে ম্যাচ করতে হবে। আচ্ছা, এটা কিন্তু একটা যেটা আমি দেখতে পাচ্ছি এটা একটা টার্মস থেকে এসছে প্রশ্ন। অবজেক্টিভ কোরিলেটিভ, অ্যাফেক্টিভ ফ্যালাসি, ডিফারেন্স, অ্যাম্বিগুইটি, এই টার্মসগুলো কোন অথারের দেওয়া, কোন ক্রিটিক্সের দেওয়া? অবজেক্টিভ কোরিলেটিভ এটি দিয়েছেন টি.এস. এলিয়ট। তিনি তার এই হ্যামলেট অ্যান্ড ইজ প্রবলেমস ওইখানে তিনি এটার কথা বলেছেন। আচ্ছা, অ্যাম্বিগুইটি এটা উইলিয়াম এমসনের দেওয়া। ডব্লিউ.কে. উইমসেট ইনি দিয়েছেন অ্যাফেক্টিভ ফ্যালাসি, এবং লাস্ট ডিফারেন্স এইটা দেওয়া ডেরিডার। ডেরিডা হচ্ছেন একজন পোস্ট স্ট্রাকচারালিস্ট বা ডিকনস্ট্রাকশনিস্ট। বোঝা গেছে? তাহলে এই প্যাটার্নটা যদি আমরা ম্যাচ করি তাহলে দেখতে পাচ্ছি 1 is related to B, okay, 2 is related to A, 3 is related to D, and 4 is related to C. সো অপশান 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং এই টার্মসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জেনে রাখা খুবই দরকার তোমাদের। এন্ট্রান্সে এগুলো খুবই আসে, বিশেষ করে অ্যাম্বিগুইটি কার্ড দেওয়া বা অবজেক্টিভ কোরিলেটিভ এবং অ্যাম্বিগুইটি, অ্যাফেক্টিভ ফ্যালাসি খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31-এ বলছে আবার ম্যাচ করতে বলেছে দুটো বক্সকে। আচ্ছা, দেখে নিই। মেটাফোর, সিমিলি, মেটোনিমি, প্যারাডক্স, 4টে ফিগার অফ স্পিচ দিয়েছে এবং সেই সাথে কিছু এক্সাম্পল আমাদেরকে ওটাকে আইডেন্টিফাই করতে হবে। মাই লাভস লাইক আ রেড রেড রোজ, লাইক আছে তাই এখানে অপশন 2 হয়ে যাবে, এর সাথে ম্যাচ করছে। আচ্ছা, অপশন 2 1, 2-র সাথে 1 কোথায় কোথায় আছে? আচ্ছা, 3টাতে দেওয়া রয়েছে। তারপরে বলেছে মেটাফোর, গ্রিন থট ইন এ গ্রিন সেট, ডেথ দৌ শ্যাল ডাই, ডাবলেট অ্যান্ড হাউস অট টু শো ইটসেলফ কারেজিয়াস টু পেটিকোট। আচ্ছা, এই যে গ্রিন দৌ, গ্রিন থট ইন এ গ্রিন সেট, এটা হচ্ছে মেটাফোরের এক্সাম্পল। ডেথ দৌ শ্যাল ডাই, এটা প্যারাডক্স, এবং ডাবলেট অ্যান্ড হাউস অট টু শো ইটসেলফ কারেজিয়াস টু পেটিকোট, এটা হচ্ছে কি মেটোনিমির এক্সাম্পল। সো আমরা ওইটা যদি ম্যাচ করি তাহলে দেখতে পাচ্ছি 2 সাথে এ, বি ম্যাচ খাচ্ছে অপশন 1-এর সাথে, এবং প্যারাডক্স অর্থাৎ অপশন 4 ইজ গোয়িং টু ডি। সো অপশন 2 ইজ রাইট হেয়ার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 32, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাবোড অফ দ্য গ্রিক গডস? আচ্ছা, অ্যাবোড কথার অর্থ হচ্ছে কি বাসস্থান। ওকে, আশা করি তোমরা এটা মনে রাখবে। অ্যাবোড কথার অর্থ বাসস্থান। এবার আমরা যদি গ্রিক মাইথোলজি পড়ি তাহলে ওখানে লক্ষ্য করব যে প্রশ্নটা হচ্ছে এরকম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাবোড অফ দ্য গ্রিক গডস, অর্থাৎ যে গ্রিস দেশের যে বিভিন্ন গ্রিক গডরা আছেন, আমরা গ্রিক মাইথোলজিতে ওটা দেখেছি, ওই গ্রিক গডসরা কোন তাদের বাসস্থান কোথায় ছিল? মাউন্ট সিনাই, মাউন্ট অলিম্পাস, মাউন্ট কিনাবালু আর মাউন্ট ডায়রান? এর সঠিক উত্তর হবে মাউন্ট অলিম্পাস। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 33। হাউ মেনি পোয়েমস অফ ওয়ার্ডসওয়ার্থ আর ইনক্লুডেড ইন লিরিক্যাল ব্যালেটস? এই লিরিক্যাল ব্যালেটস এটা ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিচ তারা দুজন মিলে লিখেছিলেন, এবং ওই লিরিক্যাল ব্যালেটসে আমরা দেখেছিলাম যে টোটাল 23 পোয়েমস এর কালেকশন ছিল, যেখানে টোটাল 19, অর্থাৎ 19 পোয়েমস আর রিটেন বাই
Wordsworth, and the rest of the 4 is written by Coleridge. So total 23 poems, 19 is written by Wordsworth and the rest is written by Coleridge. বোঝা গেল? সো অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 34, হোয়াট অল্টারনেটিভ টাইটেল অফ হার ফ্র্যাঙ্কেনস্টাইন ডিড মেরি সেলি গিভ? অর্থাৎ মেরি সেলির ফ্র্যাঙ্কেনস্টাইনের অল্টারনেট টাইটেল কী ছিল? আ গথিক টেল, আ গথিক রোমান্স, দ্য মডার্ন প্রমিথিয়াস, আ মডার্ন প্যারাবেল। যে সঠিক উত্তর হবে দ্য মডার্ন প্রমিথিয়াস। ওকে, যাচ্ছি কোশ্চেন নম্বর 35, দ্য থিম অফ দ্য নভেল বস্তি ইজ। অর্থাৎ বস্তি বলে যে নভেল আছে ওইটার থিম কী ছিল? ভায়োলেন্স, হিউম্যান রিলেশনশিপ, নস্টালজিয়া, পার্টিশন। সঠিক উত্তর হবে পার্টিশন। অর্থাৎ দেশ বিভাগের পরিপ্রেক্ষিতে এই থিম নিয়ে লেখা নভেল বস্তি। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 36, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড পাবলো নেরুদা রাইট ইন হিজ পোয়েট্রি? এটা আশা করি তোমরা উত্তর দিতে পারবে যে পাবলো নেরুদা তিনি তাঁর লেখাগুলো, কবিতাগুলো কোন ভাষাতে লিখতেন? ফ্রেঞ্চ, ইংলিশ, স্প্যানিশ, রোম। এবং এটা সঠিক উত্তর হবে স্প্যানিশ। তিনি তো স্পেনের বাসিন্দা ছিলেন এবং তার যে বিভিন্ন পোয়েমগুলো তোমরা গ্র্যাজুয়েশনে পড়েছো নিশ্চয়ই, যে টু নাইট আই ক্যান রাইট। ওকে, তো এইরকম যে কবিতাগুলো ছিল ওগুলো স্প্যানিশ পোয়েম, অর্থাৎ তিনি একজন স্প্যানিশ পোয়েট। কোশ্চেন নাম্বার 37, হু সেড ফ্রম ইজ বাট দ্য ওয়ার্কিং আউট অফ কন্টেন্ট ইন দ্য রেলম অফ দ্য সুপারস্ট্রাকচার? অর্থাৎ এইটা কে বলেছেন? জর্জ লুকাক্স, ফ্রেডরিক জেমসন, পিয়েরে ম্যাকারে, লিওন ট্রটস্কি। ফ্রেডরিক জেমসন। ফ্রেডরিক জেমসন একজন মার্কসিস্ট ক্রিটিক্স, তিনি এই কথাটা বলেছেন। কোশ্চেন নাম্বার 38, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পোয়েম বাই এমিলি ডিকিনসন? আচ্ছা, এখানে 4টে কিন্তু ইম্পর্ট্যান্ট পোয়েম দেওয়া রয়েছে, সবগুলো অপশানই। আমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে কোনটা এমিলি ডিকিনসনের লেখা নয়। আচ্ছা, এমিলি ডিকিনসনের লেখা পোয়েম এখানে নয় যেটা, সেটা হচ্ছে আই নো হোয়াই দ্য কেজেড বার্ড সিং। এটা তো মায়া অ্যাঞ্জেলিউর লেখা এবং বাকিগুলো সবই আমাদের এমিলি ডিকিনসনের লেখা। সো অপশান 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বিকজ এখানে নট বলেছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 39, সো দ্য মোস্ট পারফেক্ট এডুকেশন ইন মাই অপিনিয়ন ইজ দ্য ইউজ অফ আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য ওয়ে দ্যাট ইজ মোস্ট লাইকলি টু স্ট্রেংথেন দ্য বডি অ্যান্ড ফর্ম দ্য হার্ট, to enable the individual to attain such habits of virtues as well render him or her independent. তো এই লাইনটা কোথাকার নেওয়া? সিমন ডি বিভোরস দ্য সেকেন্ড সেক্স, ভার্জিনিয়া উইলফস এ রুম অফ ওয়ানস ওন, ম্যারি উলস্টনক্রাফটস বেনেডিকশন দ্য রাইটস অফ ওমেন, অ্যালিস ওয়াকার্স দ্য কালার পার্পল। এবং এটা সঠিক উত্তর হবে ম্যারি উলস্টনক্রাফটস ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন। ওইখানকার এটা লাইন। আচ্ছা, আছি আমরা এখন 40 নম্বর প্রশ্নে, আইডেন্টিফাই দ্য রং কম্বিনেশন অফ দ্য অথার অ্যান্ড দ্য বুক। ও, এটা তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, এবং হতে পারে এই কোশ্চেন পেপার ফলো করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি কোশ্চেন সেট করেছিল, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফলো করে এই ইউনিভার্সিটি কোশ্চেনটা সেট করেছিল, বিকজ এই কোশ্চেনটা হুবহু একই রকম, ইভেন একই কোশ্চেন তুলে দিয়েছে। দ্য হোয়াইট টাইগার বাই হানিফ কুরেশি। আমাদেরকে রং কম্বিনেশন চুজ করতে হবে। ফর হুম দ্য বেল টলস, আর্নেস্ট হেমিংওয়ের লেখা, ঠিক আছে। অফ মাইস অ্যান্ড ম্যান, জন স্টেনব্যাক। দ্য ইনহেরিটেন্স অফ লস, কিরণ দেশাই। But the White Tiger is not written by Hanif Qureshi. Rather, it was written by Arvind Adiga. So option 1 is right here. Going to question number 41. Who holds the thread of the story in Abhiggana Shakuntalam? অভিজ্ঞানম শকুন্তলম থেকে নেওয়া এটা। তো বলছে হু হোল্ডস দ্য থ্রেড অফ দ্য স্টোরি? সুতা, নতি, সূত্রধারা, কাতুরিকা। এবং এর সঠিক উত্তর হবে সূত্রধার। সো অপশান সি ইজ রাইট হিয়ার।
কোশ্চেন নাম্বার 42, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকশন অফ শর্ট স্টোরিজ বাই মহাশ্বেতা দেবী? এগুলোর মধ্যে কোনটা মহাশ্বেতা দেবীর পোয়েট্রি কালেকশনের মধ্যে পড়ে না? ইমাজিনারি ম্যাপস, আফটার কুরুক্ষেত্র, বেদনাবেলা এবং ব্রেস্ট স্টোরিজ। এটা সঠিক উত্তর হবে আফটার কুরুক্ষেত্র। সো অপশন 2 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 43, গুলজার's poem Toba Tek Singh is a revisiting of the story that was written by, অর্থাৎ টোবা টেক সিং গুলজারের লেখা একটা কবিতা যেটাকে শর্ট স্টোরিতে রিভিজিট করেছেন কে? তোমরা পার্টিশন লিটারেচার পড়ে থাকলে নিশ্চয়ই সাদ্দাত হোসেন মান্টোর নাম শুনে থাকবে, এবং সাদ্দাত হোসেন মান্টো তিনি তার টোবা টেক সিং বলে যে শর্ট স্টোরিটা রয়েছে ওইখানে পার্টিশনের যে করুণ অবস্থা ওইটার কথা তিনি লেখালেখি করেছেন। তো এখানে অপশন 3 মান্টো হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 44, ইন হুইচ অফ দ্য ফলোয়িং জার্নালস ডিড এম কে গান্ধীজ অটোবায়োগ্রাফি অ্যাপিয়ার ইন ইনস্টলমেন্টস? অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর যে অটোবায়োগ্রাফিটা ছিল ওটা কোন জার্নালে ইনস্টলমেন্টে পাবলিশ হতো? নবজীবন, ইয়ং ইন্ডিয়া, চাঁদ আর বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ নবজীবন এবং ইয়ং ইন্ডিয়া। এটা দুটোই হবে সঠিক উত্তর। সো বোথ এ অ্যান্ড বি আর এ অ্যান্ড বি ইজ রাইট হেয়ার। বোঝা গেছে? এখানে যদি তোমরা কেউ শুধু অপশন 1 চুজ করো ওটা তো ভুল হয়ে যাবে, বা অপশন 2 চুজ করলেও ভুল হয়ে যাবে। বোথ এ অ্যান্ড বি যেহেতু অপশনটা দেওয়া রয়েছে তাই আমাদেরকে অপশন 4টাই চুজ করতে হবে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 45, হাউ ডিড সারিয়া ডাই ইন 6 acres and a third? She was killed, she died of starvation, she died an unknown disease, she committed suicide. আচ্ছা, এটার উত্তর আমার ঠিক জানা নেই। তো আমি এই অ্যান্সারটাকে স্কিপ করছি। আমি যদি ওটা পাই কোনো রকম কোনো সোর্স থেকে আমি ওটা কমেন্টে পিন করে দিব, তোমরা ওখান থেকে পারলে দেখে নিতে পারো। এরপর বলছে চুজ দ্য 3 ওয়ার্ডস টু ডেসক্রাইব একাডেমিক রাইটিং, অর্থাৎ একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে কোন 3টে ক্যারেক্টারিস্টিক্স হওয়া খুবই জরুরি? ট্যালেন্টেড, স্টাইলিশ, ইন্সপায়ারিং, প্রিসাইজ, ক্লিয়ার, অবজেক্টিভ, ডিসাইসিভ, ডিসিসিভ, ডিরেসিভ, সাবজেক্টিভ, অবসকিউর আর ভিগ। এটার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হোয়েন অ্যান অ্যাকাডেমিক পেপার ইজ রিটেন ফর এ পাবলিকেশন, যখন আমরা পেপার লেখালেখি করি পাবলিকেশনের জন্য এটা একটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, এবার তোমরা হয়তো বলবে পেপার লেখাটা কি, তোমরা যেহেতু একদম নতুন এই ফিল্ডে তোমরা এখনো জানো না। তোমাদের এম এর 4th সেমিস্টারে হয়তো দেখবে যে বিভিন্ন জার্নাল পেপার লেখালেখি করতে হয় টপিকের উপরে। ওকে, তোমার হয়তো কোনো টপিক খুব পছন্দ হয়, সাপোজ ইংলিশ লিটারেচারের কোনো পোর্শন, হয়তো শেক্সপিয়ারের কোনো পোয়েমের সাথে তুমি কানেক্ট করে কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো পোয়েম বা কোনো লাভ পোয়েমকে শেক্সপিয়ারের পোয়েমের সাথে কোনো তুমি কানেক্ট করলে, তোমার মনে হলো এই জায়গাটা কিন্তু একটা দারুণ টপিক, একটা কানেকশন তো হতেই পারে। তুমি করে একটা পেপার লিখলে, পেপার মানে প্রায় ধরো 4,000 4,500 বা 3,000 3,500 ওয়ার্ডের একটা এসের মতো। ওকে, এটা লিখতে হয় পিজিতে, কিন্তু ওটা লিখতে হয়, ডেজার্টেশন বলে ওটাকে। তো এইটা লেখার পরে এইটা তো আমরা ডেজার্টেশনটা কলেজ বা বিভিন্ন জায়গায় পাবলিশের জন্য করি, পাবলিশের জন্য মেনলি লেখালেখি করি। পাবলিশিং হয়ে গেলেই তো সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যায় না। ওখানে ওরা কি করে, ওরা ওটাকে চেক করে যে এর মধ্যে লেখাগুলো সঠিক ইনফরমেশন দেওয়া আছে তো, এখানে যিনি লিখেছেন তিনি সমস্ত সত্যতা বর্ণনা করেছেন তো, এইরকম কিছু জিনিস থেকে যায়। তো এইটাকে কি বলে, এই যে প্রসেসটাকে কি বলে? ব্লাইন্ড পিয়ার রিভিউ, অনার কোড, প্ল্যাগারিজম, রিভিউ অফ লিটারেচার। আচ্ছা, এটাকে বলে ব্লাইন্ড পিয়ার রিভিউ। পিয়ার রিভিউ মানে তুমি হয়তো যে জার্নাল বা যেখানে লেখাটা পাঠাবে ওদের কিছু টিম মেম্বার থাকবে, ওনারা তোমার ওই পেপারটাকে পড়ে দেখবেন। ওকে, তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে তারা বের করে ওইটাকে এডিট করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ওইটাকে বলা হয় পিয়ার রিভিউ। অর্থাৎ ওনারা রিভিউ করবেন, যারা আমরা পিয়ার বলে থাকি, এবং এই পিয়ার রিভিউ করার পরে তোমার লেখাটা যদি এলিজিবল হয় পাবলিশের জন্য, দেন ইট উইল বি
পাবলিশড। ওকে, আশা করি বোঝা গেল, এটাকে বলা হয় পেয়ার রিভিউ। কোশ্চেন নাম্বার 48, অ্যাক্ট অফ স্টিলিং আদার্স আইডিয়া অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড পাসিং দেম অন ওয়ানস ওন ইজ নোন অ্যাজ। আচ্ছা, এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন, তোমাদের এটা জেনে রাখা দরকার। এরকম একটা ওয়ার্ড বলছে যে, ধরো তুমি কোনো একটা পেপার লিখছো, তাই না? এই পেপারটা এবার তুমি বলবে আমি পেপার কোথা থেকে লিখবো, আমি তো লিখতে জানি না। তো তুমি একটা টপিক মনে করলে, তুমি মনে করছো হয়তো কোনো টপিক মাথায় এলো না, হঠাৎ করে দেখলে তোমার বন্ধু বা বান্ধবী তারা কোনো একটা টপিকও ভেবেছিল, সে তোমার সাথে ডিসকাস করেছিল, তুমি কি বলে ওর আইডিয়াটা তুমি ছেপে দিলে, তাই না? তো তুমি যদি ওর আইডিয়াটা চুরি করে নাও, দিয়ে তুমি পাবলিশ করে দাও, তখন ওইটাকে কি বলা হবে? আমি বলছি, দেখো প্রশ্নটা আবার। দ্য অ্যাক্ট অফ স্টিলিং আদার্স, স্টিলিং মানে চুরি করা কিন্তু, আইডিয়াস অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড পাসিং দি ম্যাচ ওয়ানস ওন ইজ নোন অ্যাজ, অর্থাৎ অন্যের কোনো আইডিয়া, লেখা, এইগুলো নিজের নামে চালান করে দেওয়াকে কি বলে? ব্লাইন্ড পিয়ার রিভিউ? না, এটা তো বলে না। অনার কোড হবে না, রিভিউ অফ লিটারেচার হবে না, সঠিক উত্তর হবে প্ল্যাগারিজম। ওটাকে বলা হয় প্ল্যাগারিজম। ওকে, অর্থাৎ প্ল্যাগারিজম কথার অর্থ হচ্ছে গিয়ে ইন্টেলেকচুয়াল থেফট। ওকে, অর্থাৎ বৌদ্ধিক চুরি, তাই না? চুরিটাও করছে এরকম, ঠিক দেখো তোমার আইডিয়াকে নিয়ে চুরি করে লিখে দিচ্ছে, ওটাকে বলা হয়, আমরা কপিরাইট জিনিসটা নিশ্চয়ই অনেকে শুনেছি, ঠিক ওয়ান কাইন্ড অফ একই রকম। যাচ্ছি কোশ্চেন নাম্বার 49, আইডেন্টিফাই দ্য নভেল উইথ দ্য রং সাবটাইটেল। আমাদেরকে এখানে চুজ করতে হবে যে এটার মধ্যে কোনটা ভুল সাবটাইটেল রয়েছে। আচ্ছা, দেখি কি কি রয়েছে। মিডল মার্চ, স্টাডি অফ প্রভিন্সিয়াল লাইফ, টেস অফ দ্য ডিউরবারভিল, আ পিওর ওম্যান, মেয়র অফ ক্যাস্টারব্রিজ, আ ম্যান অফ ক্যারেক্টার, ফেলিক্স হল্ট দ্য সোশ্যালিস্ট। ফেলিক্স হল্ট দ্য সোশ্যালিস্ট। কোশ্চেন নাম্বার 50, ওয়ান অফ দ্য ফলোইং ক্যান্টারবেরি টেলস ইজ ইন প্রোজ। অর্থাৎ ক্যান্টারবেরির যে টেলসগুলো ছিল ওগুলো মেইনলি রাইমিং কাপলেটে লেখা, অর্থাৎ একটা পোয়েম। কিন্তু তার ভেতরেও কিছু কিছু টেলস ছিল যেগুলো কিন্তু প্রোজ, অর্থাৎ গদ্যের আকারে লেখা। কোনগুলো? দ্য পার্ডনার্স টেল, দ্য পার্সনস টেল, মংস টেল, নাইটস টেল। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন, তার কারণ চসারের লেখা ওই ওয়ার্কসে আমরা লক্ষ্য করেছি যে ওটা মেনলি তিনি একটা পোয়েমের আকারেই পুরোটা লিখেছেন। তো পোয়েমের ভেতরেও সবগুলো, পুরোটাই তো মেনলি পোয়েমে লেখা, পোয়েম ওই রাইমিং প্যাটার্নে লেখা, কিন্তু তার ভেতরে একটা টেল রয়েছে যেটা কিনা আবার গদ্যতে লেখা, এক্সেপশন। আর এই এক্সেপশনগুলো তো প্রশ্ন হয়, সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দ্য পার্সনস টেল। আচ্ছা, আমরা আজকের এখানে 50খানা প্রশ্ন আলোচনা শেষ করলাম। আশা করি তোমরা মন দিয়ে ক্লাসটা দেখলে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, বিকজ সাবস্ক্রাইব করলে আমরা যখনই ভিডিও আপলোড করবো তোমরা ওটা পেয়ে যাবে। আর এখন থেকে আমরা ভিডিওগুলো তোমাদেরকে মোটামুটি করে অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করছি, বিকজ এটা শেষ হয়ে যাবার পরেই তোমাদের, ইউজি শেষ হয়ে যাবার পরেই তোমাদের 2-3 মাসের মধ্যে এন্ট্রান্সের এক্সাম থাকবে। তো তোমরা ফুল ফ্লেজেডলি 3 মাসের মধ্যে খুব মন দিয়ে যাতে উইথাউট এনি ব্রেক পড়াশোনা করতে পারো এবং এই ফ্রি প্র্যাকটিস সেটগুলো লাগাতে পারো, তার জন্য সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং এই পিডিএফগুলো আমরা পরবর্তীকালে চেষ্টা করব তোমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেওয়ার, ফর ইয়োর বেনিফিট। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থেকো, পড়াশোনা খুব মন দিয়ে করো, বি কনসিস্টেন্ট টু ইয়োর এফোর্ট টিল এক্সাম।